একজন সাংবাদিককে দেখলাম, উনি খুব উৎফুল্লতার সাথে সংবাদ মাধ্যমকে বলতেছিলেন যে মৃত্যুদণ্ড হওয়ার পরে যে জরিমানাও হয় সেটা তিনি এতদিন জানতেন না, আজকে জানলেন। এবং তিনি তার আইনজীবীর কাছে জিজ্ঞেস করেছেন, তার তো ফাঁসি হয়ে গেছে, তাহলে তার টাকা দিবে কে? তো তার আইনজীবী নাকি বলেছেন যে টাকা না দেওয়া পর্যন্ত ফাঁসি হবে না। আমরা ভিডিওটা একটু দেখি, তারপরে আমি মূল আলোচনাটা করি। আজকে শুনলাম যে ফাঁসির সাথে জরিমানাও হয় এবং সেটা আজকে রায় হয়েছে। আসামি সোহেল রানা এবং তার স্ত্রী দুজনের ফাঁসির আদেশ হয়েছে। পাশাপাশি তাদেরকে 2 লক্ষ এবং 5 লক্ষ টাকা, সোহেলকে 5 লক্ষ, তার স্ত্রীকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তা আমি আমাদের আইনজীবীর কাছে একজনের কাছে জানতে চেয়েছিলাম যে এই টাকা তো মৃত্যুদণ্ড হয়ে যাবে, তাহলে টাকা দেবে কি? আদালত বলে দিয়েছে এই জরিমানাটা টাকা ফাঁসিতে ঝোলার আগে পরিশোধ তার ফাঁসি হয়ে গেছে, তো সে তার টাকা দিবে কিভাবে? রামিসা হত্যার যে আসামি রবিউল এবং তার স্ত্রী দুইজনকেই শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন এবং উভয়কেই আইন অনুযায়ী জরিমানা বা অর্থদণ্ডের আদেশও দিয়েছেন। এটিএন বাংলা নিউজের একজন সাংবাদিককে দেখলাম, উনি খুব উৎফুল্লতার সাথে সংবাদ মাধ্যমকে বলতেছিলেন যে মৃত্যুদণ্ড হওয়ার পরে যে জরিমানাও হয় সেটা তিনি এতদিন জানতেন না, আজকে জানলেন। এবং তিনি তার আইনজীবীর কাছে জিজ্ঞেস করেছেন, তার তো ফাঁসি হয়ে গেছে, তাহলে তার টাকা দিবে কে? তো তার আইনজীবী নাকি বলেছেন যে টাকা না দেওয়া পর্যন্ত ফাঁসি হবে না। এইখানে একটা মিসকনসেপশন আছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের যেই সেকশনে, অর্থাৎ 9(2), এই সেকশনে তার শাস্তি দেওয়া হয়েছে এবং এইখানে জরিমানা বা অর্থদণ্ড আদায়ের যে বিধান আছে সেটা ছিল সর্বোচ্চ 20 লক্ষ পর্যন্ত। আদালত একটু নমনীয়তার পরিচয় দিয়েছেন এখানে, যে 5 লক্ষ 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। একই আইনের 15 এবং 16 ধারা যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে দেখা যাবে যে অর্থদণ্ডটা কিভাবে আদায় করা হবে। এবং আরো একটা মজার ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে এই যে আদালত মৃত্যুদণ্ড দিলেন, এটার যে অর্থদণ্ড করলেন, আদালত যদি চান এই অর্থদণ্ডটাকে ক্ষতিপূরণ হিসাবে যিনি ভিক্টিমাইজড হয়েছেন বা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকে প্রদানের আদালত নির্দেশ দিতে পারেন বা আদেশ দিতে পারেন। এবং এই যে অর্থদণ্ডটা আদায় করা হবে, এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে তার যে বর্তমান সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে আদায় করা হবে। যদি তার বর্তমানে এমন কোনো সম্পত্তি না থাকে যেটা থেকে অর্থদণ্ডটা বা জরিমানাটা বা ক্ষতিপূরণটা আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে কিন্তু ভবিষ্যতে তিনি যেই সম্পত্তি প্রাপ্ত হবেন সেই সম্পত্তি থেকে এটা আদায়যোগ্য। ফর এক্সাম্পল, ধরেন রবিউল এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার মৃত্যুদণ্ড হয়ে যাবে, কিন্তু তার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নাই, কিন্তু তার পিতার বা এমন কোনো জায়গায় আছে যে ভবিষ্যতে তিনি পেতে পারেন তার থেকে, তার পিতা বা অন্য এরকম কোনো জায়গা থেকে, তাহলে সেই জায়গা থেকেও এই অর্থদণ্ড বা ক্ষতিপূরণের টাকা বা দাবি আদায়যোগ্য। এর চেয়েও আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে ভবিষ্যৎ সম্পত্তি থেকে যে এই সম্পত্তিটা অর্থদণ্ড বা ক্ষতিপূরণটা আদায় করা হবে, এই দাবিটাই সবচেয়ে প্রাধান্য পাবে অন্য সকল দাবি থেকে। অর্থাৎ ধরেন ওই সম্পত্তিটা যদি মর্টগেজ থাকে, মানে ব্যাংকের লোন থাকে, বা অন্য কোনোভাবে যদি এটা লোনগ্রস্ত থাকে, অথবা ওইখানে যদি অন্য থার্ড পার্টির কোনো ইন্টারেস্ট থাকে, কোনো কিছুতেই এইগুলো আটকাবে না এবং কোনো কিছুকেই গুরুত্ব দেওয়া হবে না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই আইনের অধীনে যে ক্ষতিপূরণ অর্থদণ্ড বা জরিমানার যে বিধান, সেই টাকাটা আগে করা হবে। এবং আরো একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে এই যেই আদালত মৃত্যুদণ্ড দিলেন, তিনি জেলা কালেক্টর যিনি আছেন, আমাদের ডিস্ট্রিক্ট কালেক্টরকে তিনি একটা আদেশ দিবেন এবং সে কোনো রকমের ক্রোক এগুলো হবে না, সরাসরি তার সম্পত্তিটা নিলাম বিক্রি হবে, তারপরে সম্পত্তি থেকে টাকা আদায় হবে। সুতরাং যেটা আসছে মিডিয়াতে যে টাকা না দিলে তার ফাঁসি হবে না, এটা ভুল কনসেপশন। ফাঁসি হবে এবং তার টাকাও দিতে হবে।